আজকে ঈদের পরে, এবং এই ঈদের পরে আমরা একটা ঈদ স্পেশাল এপিসোড করতে যাচ্ছি। তো আমাদের বুঝতেই পারছেন যে খুব স্পেশাল গেস্ট সেজন্য রাখতেই হয়েছে, এবং তিনি আছেন, তার সাথে আমরা পরে কথা বলবো। আপাতত আমরা আমাদের প্রথম যে ঘটনাটা আজকে সেই ঘটনাটা শুনে আসবো। আমাদের এখানে একজন নতুন অতিথি এসছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আমি একটু কাছ থেকে বলতে হবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তিহান মাহফুজ এসেছি মিরপুর থেকে। মিরপুর থেকে। তিহান, আপনি কতদিন ধরে ভূতাসাম শুনছেন? 2011 সাল থেকে। 2011 সাল থেকে, অনেকদিন, এবং এখনো পর্যন্ত শুনে যাচ্ছেন, রেগুলার শোনা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনাকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সো আমরা চলে যাই সরাসরি ঘটনায়। এবং আমি আজকে কিন্তু ঢাকায় হালকা, মানে আমি দেখছি গাড়ি টাড়ি একটু বেশি, এবং আমি একটু আগে দেখলাম যে একটু বেশি, কিন্তু এই কয়েকদিন আমি একেবারেই গাড়ি টাড়ি কোনো কিছু দেখিনি। আমি ঈদের দিনে বেশ কিছু মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখেছি। সেজন্য আমি বলবো যারা এখন রাস্তায় আছেন, যদি এই মুহূর্তে বৃষ্টি টিষ্টি কোনো কিছু হচ্ছে না, ঢাকায় হচ্ছে না, ঢাকার আশেপাশে কোথায় কি হচ্ছে আমি তা জানি না, একটু সাবধানে, যারা ড্রাইভ করে আসছেন তাদেরকে বলবো যে একটু সাবধানে ড্রাইভ করবেন। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই, আপনার ঘটনাটা আমরা শুনি। জি, ঘটনাটা হচ্ছে গত 2016 সালে, টাইমটা ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই। ওটা হচ্ছে আপনার ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার T20 ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ ছিল, ওই দিনে হয়েছিল। তো যেহেতু ওই দিন বাংলাদেশে কোনো খেলা ছিল না, তো আমরা কয়েকটা ফ্রেন্ড, 3জন ফ্রেন্ড আমরা প্ল্যান করি যে এশার নামাজ পড়েছিলাম। তো তখন টাইমটা ছিল মেবি 7:30 বা এই টাইপ। তো তখন আমরা জাস্ট প্ল্যান করি কি, আমরা 3জন ফ্রেন্ড, রাফি আর অনিকা এবং আমি, তো জাস্ট প্ল্যান করে কি আমরা একটা খালি রাস্তায় ফটোশুট করবো রাতে। তো আমার ক্যামেরা ছিল, এই জন্য আমি রেডি হয়ে, মানে রাজি হই দুজনের কথায়। তো জাস্ট নামাজটা পড়ে আমরা চলে আসি। তো জাস্ট এই যে জায়গাটায় যাই, ওই রাস্তাটা পুরাই ফাঁকা ছিল। আর আমি ওই জায়গাটা আমার যাইতে রাজি হই, কারণ আমাদের যে আগে যে বাসাটা থাকতাম, এখন ঠিক আছে, তার আগে যে বাসাটা থাকতাম ওটা ছিল তার একদম পাশে। তো আর আনফর্চুনেটলি ওই দিন একেবারেই রাস্তাটা ফাঁকা ছিল, ওই জায়গাটা মোটামুটি গাড়ি ঘরে চলাফেরা করে, বাট ওই দিন আসলে কিছুই ছিল না। তো জাস্ট আমরা মোটামুটি এমনি ছবি টবি তুলতে থাকি। তো যে রাফি যে ফ্রেন্ডটা ছিল আমার, ও বলতে গেলে আমাদের ফ্রেন্ডের মধ্যে অনেক সাহসী ছিল। আচ্ছা। তো ও ফার্স্টে, আমরা ছবি তুলতে তুলতে ও ফার্স্টে বলে যে আচ্ছা এখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে গেলে ভালো হয় না? তো আমি বলি যে কেন, কি? পরে বলে যে মুভ করে চলে যায় না, আমরা বাসায় চলে যাই, চল, আমরা এখানে থাকার দরকার নাই, দেরি হয়ে যাচ্ছে, চল আমরা চলে যাই। তো তখন আমি জাস্ট বলি কেন, মানে আমি ফাইজলামি করে বলছিলাম যে কি তুই ভয় পেয়েছিস নাকি এমন কিছু। ও বলে যে না তুই চল এখান থেকে। তো জাস্ট ও চল, আমার কথা শুনে না। তো আমার যে আরেকটা ফ্রেন্ড ছিল অনেক, ও বলে যে আচ্ছা ঠিক আছে তুই তুল, আমি ছবি তুলবো, আমি তো দেন ওকে তুলে দিচ্ছিলাম। তো ও আসলে যে ফার্স্ট ফ্রেন্ডটা ছিল রাফি, ও চলে যায়। দেন আমি বলি আচ্ছা যেহেতু চলে যাচ্ছে যাই, দিয়ে ওকে রাস্তায় যেতে যেতে বলি যে আচ্ছা তুই এরকম করলি কেন, চলে গেলি কেন? দেন ও বলে যে আচ্ছা তুই তোর যখন, ওকে বলি যে তুই কি ভয় পাইছিস বা এমন কিছু, চাইতে থাকি। দেন ও বলে আচ্ছা তুই যখন এত সাহসী, আচ্ছা তুই গিয়ে দেখে। বললাম কি দেখে আসতাম? আচ্ছা ওই বাসাটার সামনে যা, ওই যে এখানে আমরা লাস্ট ছবিটা তুলছি। বললাম আচ্ছা ঠিক আছে, গেলাম। অ্যান্ড ফার্স্টে যখন আমি গেছি, ওরা যেহেতু আমার ফ্রেন্ড, ওরা আমাকে ছাড়ে না, ওরা আমাদের সাথেই ছিল, বাট ওইটা ছিল একেবারে রাস্তার মাথায়, আর ওরা ছিল আরেক মাথায়। ওরা আমার সাথে মানে অত দূর আসে নাই, জাস্ট বলছিল যে তুই যাস না। তারপর আমি গেছি, যাওয়ার পরে বললাম, আমার ক্যামেরাটা আমার হাতে ছিল। তো ও আমি জাস্ট ওইখানে একা যখন ছিলাম, ওরা দূরে, ওদেরকে আমি দেখতে পারতেছি যে ওরা আছে। তো তখন একটা জাস্ট সাউন্ড ব্রিফ হয়েছিল যে কেন এখানে কেন এসেছিস, কি লাগবে, এই জাস্ট মানে ওটা কি ডান সাইড থেকে আসছে না বাম সাইড থেকে না সামনে না পিছনে, এটা মানে খুঁজে পাচ্ছিলাম না। তো জাস্ট ওই টাইমটাতে আমি বলি আচ্ছা তোরা এইদিকে এমন কিছু, ওরা চলে আসে সাথে সাথে এসে বলে আচ্ছা ঠিক আছে এবার চল, প্লিজ চল, মানে অনেক রিকোয়েস্ট করতেছিল। দেন জাস্ট তখন আমি বলি আচ্ছা কি হয়েছে এটা বলে, যখন আমি জাস্ট পিছে তাকাইছি, তো তখন মানে এটা আমি আগেও দেখছিলাম, বাট আমি মনে করছিলাম এটা গাছ বা জাস্ট কিছু একটা হবে, আসলে ওটা গাছ ছিল না। ওই 2 তলায় যেটা দেখছিলাম এটা ডুপ্লেক্স বাসা ছিল। তো ওইখানে দেখছি কি যে
একটা জাস্ট দুই পাশে গাছ না, ওটা হচ্ছে একটা চুল অনেক বড়, একটা মহিলা বা কারো চুল, ওটা হচ্ছে এতই বড় যে ওটা 2 তলা থেকে রাস্তার মধ্যে টাচ করতেছে। আচ্ছা। তো এটা যখন দেখছি আর তখন ওই মানে যে জিনিসটা ছিল ওটা মাথা তুলছে। মাথা তুলে আমরা 3 জনে একই সাথে ওটা দেখছি যে মাথা তুলছে, তুলে জাস্ট বড় বড় হাতগুলা দিয়ে জাস্ট চুলটা সরাইছে কপাল থেকে। আর ফেসটা ছিল পুরাই মানে অনেক ফর্সা ছিল, চোখ পুরাই সাদা ছিল, মনে ছিল না কোনো। এটা দেখার পরে জাস্ট আমরা 3 জন 1 সেকেন্ডও লেট করিনি, আমরা এখান থেকে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে আমরা কি করছি, একসাথে দৌড়েছি। এটা আমরা অনেকবার শুনি যে মানে একসাথে সবসময় থাকা দরকার, কেউ যদি একজন হারায় যায় বা কিছু, তো এই জন্য একসাথেই ছিলাম সারাক্ষণ। তো জাস্ট হয় কি যে একটা মোমেন্টে আমার একটা ফ্রেন্ড হাঁপায় যায় আর বলে যে না এখন আর হচ্ছে না, আমি পারতেছি না। তো জাস্ট আমি তখন পিছে তাকাই। এর আগে আমি কখনো মানে একবার পিছে তাকাই নাই, যে এটা জানি যে কোনো ভয়টা পেলে পিছে তাকাতে হয় না। জাস্ট এই জন্য একবার পিছে তাকাইছি। এখন তখন দেখি কি যে এই জিনিসটাকে আমরা দেখছিলাম যে ওইটা মানে, আর আমি সবচেয়ে বেশি ভয় পাইছি ওই জিনিসটাকে নিয়ে, যে ওটার চুল এত বড়, তাহলে ও কত বড় হবে। তো তখন ওইটা দেখি কি যে ওটা জাস্ট বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে আসতেছে আমাদের কাছে, বাট ওটাও তো মানে ফাস্ট না, মানে জাস্ট বাচ্চারা যেমন হামাগুড়ি দেয় যেভাবে, ওরকমই অনেক স্লো, বাট ওটা আসতেছে, থেমেছিল। তো জাস্ট তখনই আমরা ও যে ফ্রেন্ডটা ছিল ওকে নিয়ে আমরা দৌড় দিই। আর সবচেয়ে মানে একটু কনফিউজিং বিষয়টা হলো কি, আমরা যে দৌড়াইতেছিলাম আমার বাসা ছিল সব থেকে কাছে, আর আমরা 3 জনই বাসায় খুব কাছাকাছি ছিল, কিন্তু মানে দৌড়াইতেছি জাস্ট কোনো রোডও চিনতেছি না, জাস্ট দৌড়াইতেছি, মানে একটার পর একটা রোড আসতেছে, আমার বাসা আমি খুঁজে পাচ্ছি না। তো একটা পর্যায়ে জাস্ট দেখি কি যে মানে মিনিমাম আমরা 10 থেকে 5 মিনিট আরো বেশি দৌড়াইতে থাকি। তো একটা পর্যায়ে দেখি ওটা পিছে নাই আমাদের। তো এমন সময় দৌড়তে দৌড়তে একটা রোড চেনা একটা রোড পড়ে, আর ওই রোডটা বরাবর একটা মসজিদ ছিল। তো ওই মসজিদে আমি গিয়ে একটা ওই ঠিক ওই টাইমটাতে একটা পরিচিত একটা আমার আঙ্কেল ছিল, তো ওনাকে কিছু তেমন একটা বলি না। তো আমরা 3 জনে তখন একসাথেই ছিলাম। তো বলি যে জাস্ট আমাদের একটু বাসায় দিয়ে আসেন। তো বাসায় দিয়ে এসে আমি বাসায় চলে আসি। আর বাসায় আসার পর যেটা হয় যে আমরা এখানে খুব মানে সবচেয়ে বেশি মানে সব বেশি হলে আমরা এখানে 1 ঘন্টা এখানে টাইম স্পেন্ড করছি, দৌড়াদৌড়ি বা সবকিছু ভয়টা মিলে। বাট আমি বাসায় গিয়ে দেখি কি তখন বাজে আনুমানিক প্রায় 11টা বেজে গেছে, যেটা একেবারেই পসিবল না। যা আমি ওখানে ছিলাম মেবি 7:45-এর দিকে। আমরা 10 থেকে 20 মিনিট আমরা ছবি তুলছি। তারপর যা দেখলাম দেন আমরা দৌড়াদৌড়ি করলাম। তো মিনিমাম আমি সর্বোচ্চ যদি ধরে 1 ঘন্টায় ওখানে ওয়েস্ট হয়েছে। এর মধ্যে আমরা গিয়ে দেখি আমি ম্যাচও শেষে, ম্যাচ ছিল সেদিন, ম্যাচটাও শেষ। আর বাজে হচ্ছে 10টা মানে 49 বা এরকম টাইম এই ছিল। আর পরের দিন থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনার ঘটনা সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং এই ঘটনাটি আমাদের সাথে আমার একটা ইমেইল, সেই ইমেইলটা আমরা পড়ব, এবং সেই ইমেইলটা যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই পড়ছি। তো আগেই বলি যে এটা একটা যিনি পাঠিয়েছেন তিনি একজন পুলিশ সদস্য, এবং তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি পুলিশের চাকরি করি, তাই ছুটি নিয়ে স্টুডিওতে আসা সম্ভব না। আমি জানি যে আমার এবারের ঈদে আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রত্যেক ঈদেই লক্ষ্য করি এবং আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আর সেটি হচ্ছে যে আমাদের যারা পুলিশ ভাইয়েরা যারা আছেন, আমরা যখন ঈদের ছুটিতে বাড়ি যাই, যখন আমরা মানে একটু জ্যাম হলেই খুব ক্লান্ত বোধ করি বা খুব বিরক্তি প্রকাশ করি, তখন রাস্তায় সেই গাড়িগুলোকে মেনটেন করা থেকে শুরু করে আমাদের এই শহরের নিরাপত্তা থেকে শুরু করে যাবতীয় কিছু তাদেরকে খুব মানে সুদক্ষভাবে তাদেরকে সেই দায়িত্বটা পালন করতে হয়। ঈদের সময় আমি যতবারই গাড়ি নিয়ে বেরিয়েছি, যতবারই আমি ড্রাইভ করে বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, এবং যতবারই ওনাদের দিকে তাকাচ্ছিলাম আমি মানে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি, আমার মনটা কেন যেন খারাপ হয়ে যায়। খুব অদ্ভুত লাগে যে আমরা ঈদ করছি আর ওনারা রাস্তায় আমাদের জন্য কষ্ট করছেন, মানে এবং বিভিন্ন জায়গায় অ্যালার্ট আছেন, খুব অন্যরকম লাগে। আমি ভূতত্বের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাতে চাই একটা, থ্যাংক ইউ। আপনাদের জন্য স্পেশালি আরেকবার বলতে চাই
ঈদ মোবারক। এবং আমি এখন চলে যাচ্ছি ঘটনায়, এবং তিনি লিখেছেন যে আপনি ঘটনাটি পড়লে আমি খুশি হই। আমি নামটা উনি লিখেছেন, বাট আমি নামটা পড়তে চাচ্ছি না। তো উনি সরাসরি ঘটনায় যাবেন বলেছেন। উনি এটা কোথা থেকে লিখেছেন আমি সেটা বলে দেই। অনেকেই সন্দেহ প্রকাশ করেন, তো সুতরাং এগুলো আমাদের করতে হয়, যে জানাতে হয় সবিস্তারে, কারণ অনেকে বিশ্বাস করার মতো জিনিসও বিশ্বাস করতে চান না। কারণ বিশ্বাস না করাটা খুব স্বাভাবিক, কারণ আমি আপনার খুব কাছের মানুষও নই। আপনার বাসার কেউ, আপনার আত্মীয় স্বজন কেউ বললে হয়তো আপনি নিশ্চয়ই বিশ্বাস করতেন যে উনি তো আমার অমুক, সুতরাং উনি আমাকে মিথ্যা কথা বলবেন না। বাট আমাদের বিশ্বাস করাতে খুবই কষ্ট হয়। যাই হোক, উনি লিখেছেন মৌলভীবাজারের কুলাউডার এবং 3 নং ভাটেরা ইউনিয়ন থেকে। ওকে, তিনি লিখেন আমি ভূত এফএম প্রতি শুক্রবার শুনতে না পারলেও পরে তিনি কোনো না কোনো ভাবে শোনেন, এবং তিনি বলছেন আমি এখন কোন একটা থানায় কর্মরত আছি, সেটা বলবো না। ঠিক আছে, না বলাটা ভালো। চলে যায় ঘটনা। আমি একটি থানার এসআই। দিনটি ছিল 2015 সালের জানুয়ারি মাসের রবিবার। সেদিন থানায় কিছু কনস্টেবল সদস্য ছুটিতে থাকায় নাইট ডিউটির নেতৃত্ব আমার উপরে পড়ে। আমিও আমার থানার 2 কনস্টেবল আরিফ এবং মানিককে নিয়ে রাত 10টায় একটা সিএনজি করে টহল আরম্ভ করি। থানায় প্রায় 50% এলাকা হাওর। শীতকাল থাকায় সাধারণত বিল ও ছোট নদী নালা ছাড়া বাকি সব এলাকা আবাদি ফসলের জমি, যেখানে মানব বসতি কম। রাত প্রায় 12টা থানা থেকে কল আসলো উপজেলার একটি গ্রামের খালে একটা লাশ পাওয়া গেছে। স্থানীয়রা বিষয়টি ফোন করে থানায় বলে। বিষয়টি তদন্ত করার জন্য আমায় যেতে হবে। ড্রাইভারকে গ্রামের নাম বলতেই দেখলাম কেমন যেন ভীত হয়ে গেল। ও বলল, স্যার সকালে গেলে হয় না? আমি বললাম কেন? ও বলল, স্যার এত রাতে ওই গ্রামে যাওয়া ঠিক না। আমি বললাম কি সমস্যা ওখানে? বলল, তা আপনি বিশ্বাস করবেন না। আমি বললাম, ধুর মিয়া, চলেন, আমরা আছি না, কোনো সমস্যা হবে না। আমার সাথে থাকা পুলিশ সদস্যরা একটু কৌতূহল বশত দৌড় দিলাম, এবং ওই মহিলাটি আমার দিকে যেন দৌড়ে আসছে। প্রাণপণ দৌড় দিয়ে আরেকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। মনে হয় তখনই জ্ঞান হারাই। সকালে নিজেকে গাড়ির পাশে আবিষ্কার করলাম। দেখলাম লোকজন আমার দিকে তাকিয়ে আছে। ওরা জিজ্ঞেস করতে সব বললাম। আমার সাথে থাকা পুলিশ সদস্যদের জিজ্ঞেস করলাম তারা কিছু টের পেল কিনা। উত্তরে তারা বলল একটা চিৎকার শুনে জেগে যায় এবং গাড়ি থেকে নেমে দেখে আমি খাল থেকে উপরে ওঠার জন্য চেষ্টা করছি, আর আমার পিছনে কেউ একজন দৌড়াচ্ছে। সাথে সাথে তারা তাদের সাথে থাকা রাইফেল ও টর্চ দিয়ে দেখার চেষ্টা করে। ততক্ষণে সেই মহিলাটি খালের দিকে দৌড়ে অদৃশ্য হয়ে যায়। পরে দেখলাম মৃত সেই মহিলার লাশটার বেশ কিছু অংশ কেউ খেয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি ওই দিন মহান আল্লাহ তাআলা আমায় রক্ষা করেছেন, না হলে আমারও অবস্থা খালে পড়ে থাকা লাশের মতোই হতো। আর কিছু লিখলাম না, আরো অনেক ঘটনা আছে, পারলে অবসরে স্টুডিওতে এসে বলবো। ধন্যবাদ। তো রাতের বেলা এরকম অসংখ্য আমাদের যারা পুলিশ সদস্যরা আছেন, আমাদের সেই ভাইরা, তাদেরকে বলছি, এবং বোনেরা, আপনাদের তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয়, তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হলে কাইন্ডলি আমাদেরকে জানাবেন, এবং কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দেবেন যে কোন ধরনের এই ধরনের এক্সপিরিয়েন্সে আপনারা কি করেন, এবং কোন কোন মানে পরিস্থিতি আপনাদের এরকম ভাবে ফেস করতে হয়, সেগুলো আমাদের জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা মানে পরবর্তী সপ্তাহে এরকম আরো কিছু ঘটনা উপহার দিতে পারবো। আজকে আমাদের মাঝে বাবু ভাই আছেন, আহমেদ বাবু, এবং তিনিও বলেছেন যে একটা পুলিশ সদস্যের তেমন ভয়ঙ্কর না, তারপরেও একটা ঘটনা তিনি বলবেন। তার সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা তো থাকবেই।
আমরা একটু ফেসবুকে দেখি আপনাদের কি লিখছেন আপনারা, এবং তারপরে আপনাদের আবারও নতুন ঘটনায় নিয়ে যাবো একটা ছোট্ট বিরতির পরে। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে রেডিও ফুর্তির পেজ থেকে আমি কিছু পড়ি। আমাদের এমডি শাহেদ হাসান লিখেছেন বগুড়া শেরপুর থেকে, হ্যালো ভাই, প্রত্যেক শুক্রবারের মতো আমি আপনার ভূতাশ্রমের সঙ্গেই আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং বগুড়া থেকে শুনছেন আপনি। সেকেন্ড স্টোরিটা শুনে ভয় পেয়েছি, জাহিন মাহমুদ আমাদের বলছেন আপনারা চান স্পেশাল কোন স্টোরি, তো আমি একটা আমাদের পুলিশ ভাইয়ের পাঠানো একটা স্টোরি পড়েছি। আপনারা চান গ্রামের স্টোরি, গ্রামের অনেকে রিকোয়েস্ট করেন, তো গ্রামের স্টোরি দিয়ে শুরু করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সঞ্জিদা আখতার লিখছেন শুনছি অনেকদিন পর, থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। এ বি রাউফ হাসান আমাদের লিখেছেন বগুড়ায় কি কোনো কি সমস্যা রাসেল ভাই, ভূত এফএম তিনি শুনছেন এই মুহূর্তে, একটু মনে অসুবিধা হচ্ছে তিনি বলছেন। আমাদেরকে এমডি মাহবুব লিখছেন যে আমরা আছি সবসময় কাতার থেকে, এছাড়াও মাগুরা থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এম কে নাইম, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফাহিম জামান হৃদয়, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্পার্কিং মাইনুল, এবং সেকেন্ড স্টোরিটা তার প্রশংসা করেছেন। রাফিদ নেওয়াজ তুর্য আমাদের সাথে আছেন এমডি সাবের, সেকেন্ড স্টোরিটার প্রশংসা করেছেন তিনিও। আরিফুর রহমান জিতু তিনি অ্যাপ দিয়ে শুনছেন, ডেমরা ডগাইর থেকে তিনি শুনছেন। এছাড়া মাসনুন হুসাইন শাহী আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন আমার কাজিন ভয়ে কেঁদে ফেলেছে, বলছে আর শুনবে না। ও মাই গড, শুনতে তো হবেই। মুগ্ধ হাসান আমাদের বলছেন 4 জন তারা বাসার ছাদে বসে শুনছেন। আদিল হাসান আমাদের সঙ্গে আছেন, অর্ণব আমাদের সঙ্গে আছেন রনি খান রনিক, এছাড়াও আদিল আছেন, অচেনা রনি আমাদের সঙ্গে আছেন, সাইম চৌধুরী আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, রাহুল জিৎ, এছাড়াও এমডি সাহাব আমাদেরকে দেখতে পাচ্ছি, শেগুফতা এবং রেদওয়ান তারা জানিয়েছেন যে আজকে ফায়জানের বার্থডে এবং তারা সেটা সেলিব্রেট করছেন। হ্যাঁ, 12:28 বাজে। ফায়জান জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা আপনাকে, অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এরকম স্পেশাল মোমেন্টও আমার সঙ্গে থাকার জন্য। আর সেই সাথে আমাদের যে পেজটা আছে ভূতাশ্রমের যে পেজ, সেই পেজও আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন এই পেজটাতে এই মুহূর্তে, অ্যান্ড সেরকম আমি দেখতে পাচ্ছি যেমন এখানে আছেন আমাদের এখানে আছেন জাহাঙ্গীর আলম, ঈদ মোবারক আছে ভাই, ঈদ মোবারক, এবং সিলেট থেকে তিনি শুনছেন। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম অর্ণব, এবং পটুয়াখালী থেকে তিনি শুনছেন। ও মাই গড, অনেক দূর থেকে, থ্যাংক ইউ। আল মামুন রাব্বি আমাদের সঙ্গে আছেন ইমরান রানা, এবং তিনি বলছেন যে সেকেন্ড স্টোরিটা ভালো ছিল। আমাদেরকে রাজ্যহীন রবিন লিখেছেন যে নাইস স্টোরি। আবিদিন স্মিথ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমি সাজিব শুনছি মালদ্বীপ থেকে, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং অনেকদিন পর অনেকদিন হয়, আচ্ছা কি লিখেছেন, মালদ্বীপ থেকে হয় প্রতিদিন, আর আমি বুঝিনি তারপর আপনার কথাগুলো। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বাদল, এছাড়া তিনি মৌলভীবাজার থেকে শুনছেন। অনিক সালভেশন আমাদের সঙ্গে আছেন, লিখছেন আই লাভ ভূত এফএম। খালিদ বিন আবহাই আমাদের সঙ্গে আছেন, ইমেলটা জোশ ছিল। আমাদের সঙ্গে নিপুণ বসাক আছেন, আমাদের সঙ্গে আছেন বিশ্বজিৎ দাস, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের পেজগুলোতে, এবং আসুন আমাদের লিখে জানান আমাদেরকে যে কি অবস্থা, আপনাদের কি খবর। আর আমরা চলে যাব এখন একটা পরবর্তী স্টোরি, তবে তার আগে একটা ছোট বিরতি নেব, এবং বিরতির পর আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এই তো সময় ফিরে স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে। প্রিয়জনের সাথে ঈদ কাটুক অপার আনন্দে, আর সেই আনন্দ আরেকটু বাড়াতে গ্রামীণ ফোন দিচ্ছে যে কোনো ইন্টারনেট প্যাকে 20% বোনাস। বিস্তারিত জানতে ভিজিট www.graminphone.com। সবাইকে ঈদের শুভেচ্ছা। গ্রামীণ ফোন। এই তো সময় ফিরে স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে। প্রিয়জনের সাথে ঈদ
কাটুক অপার আনন্দে, আর সেই আনন্দ আরেকটু বাড়াতে গ্রামীণ ফোন দিচ্ছে যে কোনো ইন্টারনেট প্যাকে 20% বোনাস। বিস্তারিত জানতে ভিজিট www.graminphone.com। সবাইকে ঈদের শুভেচ্ছা। FM, the night comes alive with Graminphone. The night comes alive with Graminphone। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং এই মুহূর্তে আহমেদ বাবু অর্থাৎ বাবু ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন। এন্ড আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার ঘটনায় চলে যাব। বাবাই, ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো? ঈদ ভালোই কেটেছে, যেরকম কাটে সেটাই। শহরে ঈদে আসলে আমিও দেখলাম যে মানে শহরে ঈদে একটাই কাজ করার আছে, যে এই শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনি গাড়ি চালায় চলে যাবেন, আবার ওই প্রান্ত থেকে গাড়ি চালায় আবার এই প্রান্তে আসবেন, এই ঘুরে বেড়াবেন আর কি। ঘুরে বেড়ানোটাই ঈদ। এবার একটু বেশি ফাঁকা ছিল নাকি? অ্যাকচুয়ালি আমি ফাঁকা পেয়েছি ঈদের দিন দুপুরে। হ্যাঁ, আর ঈদের দিন সন্ধ্যার পর থেকে আবার যথারীতি বিজি হয়ে গেছে সব। হ্যাঁ, না সন্ধ্যায়, ঈদের দিন সন্ধ্যায় খুবই সত্যি কথা যে ঈদের দিন সন্ধ্যায় খুব জ্যামও হচ্ছিল, এবং আমি বিপদে পড়েছিলাম। তো গুলশান 1 গুলশান 2 এর মধ্যেও মানে গাড়ি এগোচ্ছিল না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। হচ্ছে আপনার অ্যাকচুয়ালি শুরু হয়েছিল বিজয় সরণির পর থেকে। হ্যাঁ সেটাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিন্তু তারপরের দিন সকালবেলা আবার যা তাই, মানে সেই মানে জ্যামটা আসলে ঠিক সন্ধ্যার দিকেই লাগতো। হ্যাঁ। তো আজকে আমি দেখলাম যে আজকে একটু মনটা ভালো হলো। আজকে দেখলাম যে অনেক গাড়ি টাড়ি বেরিয়েছে রাস্তায়। আমার না মানে ঢাকা ফাঁকা থাকলে অনেকে খুশি হয়ে যান, কিন্তু ঢাকা ঠিক এরকম মানায় না, কিন্তু না কেমন কিছুটা একটা জটলা থাকতেই হবে। যাই হোক, আমরা ঘটনায় চলে যাই। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা এটা একটা পুলিশম্যানের ঘটনা। জি, এটা ভালো। আমি চিটাগাং থেকে শেয়ার করেছে, মানে তার নাম বলতে কোনো সমস্যা নাই। আচ্ছা, সে আমাকে নামটা ইনফ্যাক্ট শেয়ারই করতে বলছে। আচ্ছা, ওর নাম হচ্ছে ইকবাল হাসান শিবলু। হি ইজ এ পুলিশম্যান। সে চিটাগাং এর বাড়ি, এবং তার ঘটনাটা হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামের কোন একটা জায়গার। ওরে বাবা। হ্যাঁ, তো ওদের নাকি পুলিশ ক্যাম্প করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো ওই ম্যান্ডেটরি আর কি, যেতেই হবে। তো ওখানে তার ডিউটি পড়ে। তো একদিন রাতের বেলা ওরা 4 জন বের হয়েছিল আর কি, 4 জন পুলিশম্যান। এই আপনার কিন্তু এটাও যদি মানে এটা তো আপনার চাকরি বা এরকম রিলেটেড কিছু না নিশ্চয়ই, মানে আমি খুব বেশি প্রাইভেট কোনো ইয়ে না, প্রাইভেট না। হি জাস্ট মানে অনেকে নাম শেয়ার করতে চায় না, মানে সে নিজেই রিকোয়েস্ট করে। এটা হচ্ছে আপনার ক্যাম্পের বাইরে ঘটেছে? তো ক্যাম্পের বাইরে ঘটেছে, অবশ্যই। এরকম কিছুই না। বাইরে সে পেট্রোল করছিল, পেট্রোলিং আর কি। তারা 4 জন টহল করছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, এবং পার্বত্য চট্টগ্রামে জানেন এমনি তো নিশুতি, রাতের বেলা একদমই মানে ঘুরঘুরতে অন্ধকার হয়ে যায়। তো এরকম ওরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেছে। তো জায়গাটার মধ্যে আপনার দোকান, কয়েকটা দোকান, পাশাপাশি 4টা দোকান, মাঝখানে নাকি মানে ওঠার সিঁড়ি আছে। কেউ বলে দোকানের উপরে সিঁড়িতে ওঠা যায়। দোকানের কাছে যখন আসছে তখন একটা গান, অনেকটা আপনার মানে কান্না টাইপের গান। হ্যাঁ, মানে খুব মানে বিলাপ করছে টাইপের একটা কান্না ভেসে আসতেছে। তো এটা শুনে ওরা ভয় পেয়ে গেছে 4 জনই, মানে একটু মানে আপনার চমকায় উঠছে যে ব্যাপারটা কি, এরকম গান গাচ্ছে কে। তো ওদের মধ্যে একজন বলতেছে যে এখানে একটা পাগল আছে, পাগল মহিলা, সে হয়তো গাচ্ছে কোথাও। সেটা চেক করার জন্য ওদের মধ্যে 2 জন উঠে যায় সিঁড়ি দিয়ে আর কি উপরে। আচ্ছা। তো সিঁড়ি দিয়ে যখন উঠতেছে গানের শব্দটা বাড়তেছে। হ্যাঁ, তো উঠতে উঠতে যে একদম ছাদে উঠছে, তখন গানের শব্দটা আর কি খুব বিজাতীয় সুরে গানটা হচ্ছে। হ্যাঁ, মানে সাধারণ কোনো সুর না, মানে আপনি শুনলে একটু গা ছমছম করে উঠে, ভয় লাগে এরকম, এবং নিশুতি রাতে পাহাড়ি এলাকা এরকম। তো তখন ওর হাতে ফ্ল্যাশ লাইট ছিল, তো আপনার টর্চ মেরেছে, মারার পরে দেখে যে ওই মহিলাটাই। কিন্তু আজব ব্যাপার হচ্ছে তার কোলে একটা বাচ্চা। ওই পাগলের কিন্তু কোনো বাচ্চা টাচ্চা কিছু নাই। আচ্ছা। এবং গ্রামেরও কেউ বাচ্চা ওই পাগলকে দেবে না। হ্যাঁ, এবং 2 জনই মানে ওই টর্চের দিকে ভয়ার্থ ভাবে তাকিয়ে আছে, এবং গানটা থেমে গেছে, এবং তাদের চোখের মধ্যে এমন একটা দৃষ্টি ছিল যেটাতে নাকি সে একটু ঘাবড়ে যায়। আচ্ছা। দো হি ইজ এ পুলিশম্যান, সে ঘাবড়ে যায়। এবং তার সাথে তখন পাশে যিনি ছিলেন তাদের এক সিনিয়র ভাই আর কি পুলিশের, তিনি বললো যে আমরা নেমে যাই, ওখানে থাকা ঠিক হবে না, মানে একটু অ্যাবনর্মাল জিনিসটা। তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসে, এবং আর পরে ওই শব্দটাও থেমে যায়। আচ্ছা। তো পরে দেখে যে ওখানে আর কেউ নাই, ভরে যে দেখে এরকম কেউ নাই ওখানে। হ্যাঁ, তো ওখানে কেউ নাই? না, ওখানে কেউ নাই। এটা হচ্ছে তার পুলিশ লাইফের একটা এক্সপিরিয়েন্স। এটা মানে সে বলছিল যে আমার এক্সপিরিয়েন্স আছে কিছু, তার মধ্যে একটা শেয়ার করলো আর কি আজকে। আচ্ছা।
ওকে ওকে, আমরা পরবর্তী ঘটনায় যাব। তবে তার আগে আমরা আরেকটা ইমেল আমরা পড়বো, এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেলটা শেষ করে আমরা সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে। ওকে, সো এই মুহূর্তে আমার কাছে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা যিনি পাঠিয়েছেন তার মতো করেই পড়ছি, শুনুন তাহলে। লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, দেশে যাওয়ার জন্য রিক্সা ঠিক করলাম আর সাথে সাথে রিক্সায় উঠে বসলাম। তখনই আমার পরিচিত যে ভাইয়াটা ছিল, বড় ভাইয়া, কোনো এক বিশেষ কারণে সেই ভাইয়ার নাম প্রকাশ করতে পারলাম না, উনি আমাকে বললেন কই যাও, বাসায় যাচ্ছ? আমি বললাম অনেক রাত হয়ে যাচ্ছে তাই বাসায় চলে যাব। ভাইয়া বললেন আজ আমার সাথে আমার বাসায় চলো, আমি একা, আমার নতুন বাসা ভাড়া নিয়েছি, জায়গাটাও নতুন, আর বেশ আড্ডা দেব, চলো। আমি আর দেরি না করি, বাসায় জানিয়ে দিও তুমি আমার সাথে আজ থাকবে। আমি যে রিক্সায় উঠেছিলাম, ভাইয়া রিক্সাওয়ালাকে বলল কামরাঙ্গীর চচ্চড়ান। উনি বলল না, যাব না, তবে মিশন পর্যন্ত যাব। ভাইয়া বলল ঠিক আছে চলেন। মিশন পর্যন্ত যেতে রাত 11:45 অর্থাৎ 11:45 মতো বেজে গেল। মিশন থেকে মেইন রোডটা পার হলাম, আর কামরাঙ্গী চর এলাকায় প্রবেশ করার জন্য যে ছোট ব্রিজটা ছিল তা পায়ে হেঁটে পার হলাম। পার হয়ে আরেকটি রিক্সা নেওয়া হলো, আর রিক্সাওয়ালাকে বললাম যে একটা জায়গায় যেতে, আমি জায়গার নাম বুঝতে পারিনি। রাস্তা তখন ভালো ছিল না, এখনো ভালো আছে কিনা জানা নেই। রাত 12:20 মতো হবে। রিক্সা গিয়ে থামলো অন্য রাস্তার এক গলির সামনে। রাস্তায় এত পরিমাণ বালি, সেখানে রিক্সা নিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না। তাই ভাইয়া বলল নতুন রাস্তা হচ্ছে, তাই দয়া করে একটু কষ্ট করো। এই তো সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে 5 তলা, ওই বাড়িটার 3য় তলা বাসা ভাড়া নিয়েছি। বাসার নিচে এসে ভাইয়া তার পরিচিত যে ছোট ভাই ছিল তাকে ফোন দিল, আর সে কিছুক্ষণ পর নিচে নেমে এসে মেইন গেটটা খুলে দিল। বাড়িটা ছিল নতুন, আর যে ছোট ভাইটা ছিল ও থাকতো তার ফ্যামিলি নিয়ে 5 তলায়। বাসার সিঁড়ি দিয়ে উঠতে গাটা কেমন যেন কাটা দিয়ে উঠলো, কেমন স্তব্ধতা বাড়িটিকে ঘিরে রেখেছে। তলায় উঠতেই ছোট ভাইটা ছিল, ও বলল যে ভাড়াটিয়ারা ছিল তারা আজকেই বাসা থেকে যেতে পারেনি, ওরা কাল যাবে। আপনি কিছু মনে করবেন না, আপনার জন্য একটা রুম খালি করে আপনার আসবাবপত্র সহ সবকিছু রেডি করা আছে। 3য় তলার হাতের ডান পাশের ফ্ল্যাটের গেটের সামনে আমরা 3 জন দাঁড়িয়ে। আমার নাকে আগরবাতির তীব্র ঘ্রাণ পাচ্ছি, কিন্তু কাউকে বলার মতো তখন কোনো আমি সুযোগ পাচ্ছিলাম না। ছোট ভাইটা গেটটা লক করলো এবং ফ্ল্যাটের ভেতর থেকে একজন মধ্যবয়স্ক লোক এসে গেটটা খুলে দিল, আর খুব শান্ত গলায় বলল বাবা এসেছো, আমি খুব দুঃখিত আজ যেতে পারিনি, তাই মাঝখানের রুমটা গোছানো আছে, যাও ঘুমিয়ে পড়ো। ছোট ভাইটা ছিল, ও চলে গেল নিজের ফ্ল্যাটে। আমি আর ভাইয়া সোজা রুমেও চলে গেলাম, আর আমার আগরবাতির তীব্র ঘ্রাণটা মাথাটা ঝিমঝিম করছে। রুমে বাথরুম থাকায় ভালো করে ফ্রেশ হয়ে বিছানায় শুলাম। রাত 11টা বেজে গেছে। ভাইয়াও তার বিছানায় শুয়ে পড়লো। ঠিক 5 মিনিট যেতে না যেতেই ভাইয়া বলল তুমি কি কোনো ঘ্রাণ পাচ্ছ, আগরবাতির মতো ঘ্রাণ? আমি বললাম আপনিও কি পাচ্ছেন? আমি তো গেটে দাঁড়াতেই এই ঘ্রাণটা পেয়েছি। আমি বললাম ইসলামিক মাইন্ডের ফ্যামিলি হয়তো খুব বলতে উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে খুব ধার্মিক একটা পরিবার, এই জন্য হয়তো বা, যাই হোক কথা না বাড়িয়ে আমরা ঘুমানোর চেষ্টা করলাম। আমার এখনো মনে আছে আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার কাছে যে ফোনটা ছিল বালিশের পাশে, সেটাতে আধ খোলা অবস্থায় সময়টা দেখে নিলাম। ঘড়িতে রাত 2:05। আমার কানে পানি পড়ার শব্দ আস্তে আস্তে আসতে লাগলো। কেউ যেন ট্যাপের পানি ইউজ করে আবার সাথে সাথে তা অফ করে রাখছে এবং অফ অন এরকমই চলছে।
আমি এবার শব্দটাকে, পানির শব্দটা ভালো করে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম। ঠিক বুঝলাম, মাঝখানে যে ডাইনিং রুমটা আছে সেখানে গেস্ট বাথরুমটা সেখান থেকে আসছে। রুমের দরজার নিচে হালকা আলো, ডাইনিং রুমের লাইট মনে হয় জ্বালানোই আছে। আমি ভাবলাম যারা আছে বাকি দুইটা রুমে তারাই হয়তো বা কেউ, কিন্তু পানির যে আওয়াজটা সেম ভাবে অন অফ এর মতোই হয়ে যাচ্ছে। অস্বাভাবিক ব্যাপারটা হয়ে দাঁড়ালো। চিন্তা করলাম, বাসায় কেউ যদি এই কাজটা করে তা স্বাভাবিক পর্যায়ে পড়ে না। মানে একদম মনে পড়ে গেল যে কিছুদিন আগেই আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা, যা আমি প্রথম ইমেইলে প্রকাশ করেছিলাম। সেই ধানমন্ডি 15 সময়টা ছিল 2013। তাই সাহস নিয়ে আমি বিছানা থেকে উঠতে যাব, তখনই ভাইয়া বলে উঠলো পাশের বিছানা থেকে, শাকিল তুমি কি পানিতে পড়ার আওয়াজটা পাচ্ছ? কেমন অস্বাভাবিক না? আমি বললাম, আপনার কখন ঘুম ভাঙলো? ভাইয়া বললো, এই তো 2:05। আমি অবাক হলাম, বললাম টাইমটা কিভাবে জানলেন? ভাইয়া বলল, ঠিক আমার মতো সেম তিনিও হঠাৎ এইবার আমার বুঝতে বাকি রইল না, ভুলটা কোথায় যেন হচ্ছে, কি ঘটতে যাচ্ছে। আওয়াজটা এখনো কানে আসছে। আমি ভাইয়াকে কিছু বুঝতে না দিয়ে বললাম, অনেক হয়েছে, এবার ঘুমান। আর ভাইয়া বিছানা থেকে উঠতেই, অর্থাৎ যখন রুমের দরজাটা খুলতে যাবে, তখনই পানির শব্দ পড়ার শব্দটা বন্ধ হয়ে গেল। রুমের দরজাটা খুললাম, হাতের বাম পাশে যে গেস্ট রুমটা আছে তাকিয়ে দেখলাম রুমটার লাইট অফ করা। সে কারণে বুঝতে পারলাম বাথরুমে কেউ নেই। আর ডাইনিং রুমে হালকা লাইট, অর্থাৎ ডিম লাইট অন করা, এন্ড পুরো ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে। আর দেখলাম সেখানে কেউ নেই। বলে রাখা ভালো, ডাইনিং রুমে তার পাশেই রান্নাঘর। আমি ভাবলাম রান্নাঘরটা দেখে আসি কেউ আছে কিনা। ডাইনিং রুমটাতে যেতে আবিষ্কার করলাম ভিন্ন এক দৃশ্য। দেখি যে রুম দুইটা ছিল, সেই রুম দুইটা খোলা, দরজার সামনে শেষ হয়ে যাওয়া আগরবাতির চিহ্ন, পাশে পবিত্র কোরআন শরীফ। আমরা আর যারা ছিল তারা নিচেই ঘুমাচ্ছিল। আমরা একটা ছোট্ট বিরতি যাবো এবং বিরতির পরে তারপরে আমরা আবার অডিও ক্লিপ শুনবো। সুতরাং সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শ্রোতা এবং রাসেল ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনি ভালো আছেন। আমি চট্টগ্রাম থেকে রাসেল বলছিলাম, সেই অর্থে আপনার মিতা। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব, এটা আমি এক্সপিরিয়েন্স করিনি, এক্সপিরিয়েন্স করেছে আমার মামাতো ভাই। তো ওর মুখ থেকে যেভাবে শোনা ঠিক ওভাবেই আপনাদেরকে বর্ণনা করছি। আমাদের নানার বাড়ি ফটিকছড়ি কোন গ্রাম সেটা উল্লেখ করছি না। ছোটবেলা থেকে আমরা নানা বাড়িতে খুব যেতাম, ঘুরতাম, ফিরতাম। তখন আমার নানি ওখানে অবস্থান করতেন এবং আমার মামারাও কিছু ওখানে অবস্থান করতেন। কিন্তু একটা পর্যায়ে এসে সবাই যখন বিভিন্ন এস্টাবলিশমেন্টে চলে গেল, সবাই যখন লেখাপড়া এবং অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেল, মামার ছেলেরা, মামাতো ভাই বোনেরা সবাই যখন ব্যস্ত হয়ে পড়লো, তারা তখন যেটা শহর কেন্দ্রিক হয়ে গেল। যার ফলশ্রুতিতে গ্রামের বাড়িতে যে বাড়িটি আছে ওটি খালি পড়ে থাকতো। তো গেল বছর 2016 সালে আমার মামারা সবাই মিলে গ্রামের বাড়িতে যায়, মামাতো ভাই বোনেরা সবাই মিলে যায়। যাওয়ার কারণটা ছিল পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। তো সামহাও কিছু পোর্শন বিয়ে বাড়িতে খেতে যায়, আর কিছু পোর্শন বাড়িতেই রয়ে যায়। বাড়িতে রয়ে যায় আমার ছোট মামি, তার ছোট ছেলে, এবং আমার বড় মামার ছেলে, সে ক্লাস 10-এ পড়তো তখন। তো সেও থেকে যায় এবং আমার ছোট মামি থেকে যায়। তো তারা যখন বাসায় অবস্থান করছে, তখন তারা বিভিন্ন রকম সাউন্ড শুনতে পায়। সাউন্ড বলতে পাশের রুমে ফ্যানের সুইচ জ্বালানোর শব্দ, আবার লাইট জ্বালানোর শব্দ, মোটরের আওয়াজ, যদিও মোটর নেই গ্রামের বাড়িতে, চুলার আওয়াজ, চুলায় কেউ যেন লাকড়ি ঢুকিয়ে দিচ্ছে এরকম একটা শব্দ। ওরা কিছুটা ভয় পেয়ে যায়। ভরকে গিয়ে ওরা তিনজনে একই রুমে অবস্থান করে এবং সেই রুম থেকে তারা চারিদিকে লক্ষ্য করতে থাকে কেউ কোনো দিকে আসছে কিনা বা কোনো দিক থেকে কিছু দেখা যায় কিনা। আমার মামাতো ভাই আমার খুব মিউজিক প্রিয়, সে মিউজিক শুনছিল মোবাইল ফোনে হেডফোন দিয়ে। হঠাৎ সে লক্ষ্য করে তার রুম থেকে সে ডাইনিং এর দিকে যখন তাকায়,
লক্ষ্য করে একটা মহিলা টেবিল ধরে, ডাইনিং টেবিল ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। আমি একটা কথা বলতে ভুলে গেছি, বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে উপলক্ষে টেবিলের উপর বেশ কিছু মিষ্টি ছিল, যেগুলো বিয়ে বাড়ি থেকে এসছে। মিষ্টিগুলো থরে থরে সাজানো ছিল টেবিলের উপরে, বক্স হিসেবে ছিল। ওই মিষ্টির বক্স ধরে ওই মহিলাটি একটি বাচ্চা সহ নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। তো রাসেল ভাই বুঝতেই পারছেন, অজানা মহিলার সাথে বাচ্চা, রাতের বেলা, কি একটা ভয়াবহ পরিস্থিতি। আমার মামাতো ভাই আরেকটু খুঁটিয়ে লক্ষ্য করতে গিয়ে দেখে বাচ্চা মুখ বেয়ে দর করে রক্ত বেরোচ্ছে। ব্যাপারটা খুব ভয়ঙ্কর। আমার মামাতো ভাই চিৎকার করে ওঠে, সে ফেট হয়ে যায়। আশেপাশের লোকজন ছুটে আসে, তারা ভাবে ডাকাত পড়েছে। কেউ দা শাবল হাতে সবাই ছুটে আসে, বিয়ে বাড়ি থেকে লোকজন ছুটে আসে। এটা আমার ছোট মামি দেখেন এই বিষয়টি, কিন্তু আমার মামাতো ভাইয়ের চিৎকারে উনিও ফেট হয়ে যায়। এরপর এই ঘটনা শেষ। এরপর যেটি ঘটে, এই মিষ্টির বাক্সগুলো আর তারা নিজেরা খায় না, তারা এই মিষ্টিগুলো পুকুরে ফেলে দেয়। মজার ব্যাপার হচ্ছে, পুকুরে মাছের চাষ করা হয় অভ্যস্ত। 3 দিন পরে গিয়েও পুকুর ঘাটে গিয়ে দেখা যায় যে মিষ্টিগুলো যেভাবে ফেলা হয়েছে পুকুরে ঠিক ওভাবেই পড়ে আছে, এবং কোনো মাছ বা কোনো প্রাণী ওই মিষ্টিগুলো ছুঁয়েও দেখেনি। আর ওরা যেহেতু ভয় পেয়ে গিয়েছিল, আমার মামাতো ভাই বোনেরা সবাই, মামা সহ সবাই, ওরা সবাই এক রুমে থাকতে শুরু করে সে কয়েকটা দিনের জন্য। এবং ওই সময় তারা যেটি করে সেটি হলো, তারা একটি রুমে বসবাস করতে থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু সার্চ করতে থাকে যে কেন হলো, ব্যাপারটা কি ঘটলো। দীর্ঘদিন যেহেতু ঘর লক ছিল, তারা একটা বিষয় খেয়াল করে যে একটি জানলার পাশে ভেতরের দিকে, জানলা যখন আমরা ঘরের ভেতর থেকে খুলবো তখন ভেতরের দিকে যেটা লেখা থাকে, ভেতরের দিকে যে অংশটি থাকে ওখানে লেখা রয়েছে ঘর ছাড়া। অর্থাৎ ঘরের ভেতর থেকে কেউ লিখেছে ঘর ছাড়া। বিষয়টি তাদেরকে আরো বেশি ভীতু করে তোলে ওই সময়ের জন্য। এছাড়াও আরেকটি বিষয় একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে ধানের মৌসুম যখন আসে, ওনারা সবাই শহরমুখী হয়ে গেল। ধানের মৌসুমে তারা যায় গ্রামের বাড়ি, এবং প্রতিবারই তারা একটা জিনিস লক্ষ্য করে খুব ভালো করে, যে ভেতরের রুমে যেসব লোকগুলো তারা লক দিয়ে রেখেছিল, প্রত্যেকটা রুমই তারা গিয়ে খোলা পায়, এবং শুধু বাইরের দরজার তালাটা লক পায়, এবং ভেতরের রুমে যতগুলো লক থাকে সবগুলো তারা খোলা পায়। তো এটা এখনো রহস্যাবৃত। তো কখনো যদি আমি কোনো ভৌতিক স্কিমের সন্ধান পাই, আমার ইচ্ছা আছে আমি গিয়ে দেখবো একবার যে ওই বাড়িতে কি আছে। সত্যি ওই বাড়িটা এখন হন্টেড অবস্থায় আছে। ধন্যবাদ আসলে। Bhoot FM, the night comes alive with Gramophone. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন সবসময় রেডিও 48.2 FM, আর চলছে ভূত FM। আর আমরা আরো একবার বলতে চাই যে দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণফোন। অ্যান্ড এই মুহূর্তে যারা ঢাকায় ফিরছেন, ঢাকা থেকে আসছেন, ঢাকার বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ফিরছেন, তাদের সবাইকে আরো একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থভাবেই সুন্দরভাবেই ঈদ করে ফিরে আসছেন। তো আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু SMS অনেকে এখানে আমাদের এখানে লিখছেন, আমাদের এখানে বিভিন্ন কথা লিখছেন আমাদের পেজে। তার মধ্যে আছেন রাশেদ রায়হান সাব্বির, এবং খুলনা থেকে তিনি শুনছেন। খুলনার অনেক ঘটনা চাই, খুলনার কিছু ঘটনা আছে অবশ্য। আমাদেরকে শাকিল আজিজ আছে ঘটনার প্রশংসা করেছেন। গাজী মোহাম্মদ বশির বলছে যে তিনি ঘটনা শেয়ার করতে চান। কি করবেন? আপনি জাস্ট আমাদের ইমেইল করে দেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm। আপনি যে পেজে লিখছেন সেই পেজের উপরে ডান পাশেই দেখবেন যে লেখা আছে সেন্ড ইমেল। সো ইটস ভেরি ইজি। SM রিজওয়ান আহমেদ রাজু আমাদেরকে লিখেছেন যে ভয় পেয়েছি ভাই। আমাদেরকে MD বকুল হাসান লিখেছেন, হাই ভাই, আমি নিউ ফ্রেন্ড। আমিনুল ইসলাম অর্ণব লিখেছেন, ভাইয়া থ্যাঙ্কস, বাসায় একা। আচ্ছা, এছাড়াও দেখতে পাচ্ছি গাজী মোহাম্মদ বশির আছেন আমাদের সঙ্গে, সায়েন্টিস্ট নাবিল আমাদের সঙ্গে আছেন,
সাহিল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফৌজিয়া আখতার, এছাড়াও প্রেম খান আমাদের সঙ্গে আছেন, রায়ানা জারা আমাদের সঙ্গে আছে এবং তিনি বলছেন ধানমন্ডি 27-এর মেরিং স্টোরিটা চরম। আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও আছেন মেঘলা আকাশ, অ্যাঞ্জেল কুইন সেকেন্ড ইমেলটার অনেক প্রশংসা করেছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম কাদেরি, এছাড়া আমাদের সাথে আছেন ইউনুস নায়েক, এছাড়া আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন যে আমি নতুন ইন্ডিয়া মুম্বাই থেকে, আমার 3 years ভূত এফএম শোনা হয়, শুনছি আজকে অ্যাপ ডাউনলোড করে শুনছি লাইভ। আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ ইউনুস নাইক, এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আপনি আমাদের শুনবেন এবং রেগুলার আপনাকে আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও দেখতে পাচ্ছি অপূর্ব চক্রবর্তী আছেন আমাদের সঙ্গে, তিনি আদাব, এবং তিনি কুচবিহার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে শুনছেন এবং তিনি বলছেন যে রাইট নাও হি ইজ ইউজিং ফুর্তি অ্যাপ, এবং তিনি বলছেন ইটস অসম, থ্যাংক ইউ ভেরি মাচ। পুলিশম্যানের গল্পটা অনেক সুন্দর লাগলো, ইয়েস আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং আমাদেরকে তিনি ঈদ মুবারক জানিয়েছেন। আপনাকেও অনেক 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 শুভেচ্ছা পবিত্র ঈদের, এবং আশা করছি যে আপনি অনেক ভালো আছেন। এমডি মারুফ, আমাদের এখানে তো ঈদ হয়েছে এবং একই সময় আবার রথযাত্রাও হয়েছে। এমডি মারুফ আদনান সামি আমাদের লিখেছেন যে ভূত এফএম যারা পছন্দ করেন, আচ্ছা তারা আমাদেরকে, আচ্ছা কি ভূত এফএম যারা পছন্দ করেন তারা অ্যাড করে নিতে পারেন। কি অ্যাড করতে হবে ভাই আপনাকে, কেন? আচ্ছা আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি যে রিজওয়ান SMS করেছেন, সেকেন্ড স্টোরিটা জোস। আকাশ রাজ আমাদেরকে SMS করেছেন, ইউসুফ নায়েক আমাদেরকে SMS করেছেন, আরিয়া ইসলাম মিঠুন, এবং আমাদেরকে SMS করেছে দেখতে পাচ্ছি এমডি শান্ত, এছাড়াও আমাদেরকে SMS করেছেন সবুজ সাইন সিনহা সহ আরো অনেকে। তো আপনারা যারা এখানে আমাদের লিখতে চান তারা কিন্তু লিখতে পারেন আরো বেশি, কেমন লাগছে আজকের এই এপিসোডটি, কোন ঘটনা কেমন লাগছে আপনারা লিখতে থাকুন। আমরা তার মাঝখানে আরো একটা ঘটনা শুনে আসবো আমাদের আহমেদ বাবু ভাইয়ের কাছে, একটা বড়সড় ঘটনা শুনে আসছি। চলুন রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আমাদের ঢাকারই মিরপুরের একটা অঞ্চল থেকে আর কি। তো ওইখানে আপনার এক সময় কিছু মেয়ে ছিল, ওরা পড়াশোনা করতো আর কি, এই ধরেন 5-6 বছর আগে থাকে, ওদের নাম বলা যাবে না আর কি। ওকে, এনিওয়েজ, তো পড়াশোনা করতো, ওরা ওখানে থাকতো একটা মেসের মতো করে আর কি, একটা প্রাইভেট বাসাকে ভাড়া করে ওরা স্টুডেন্টরা থাকতো। তো একবার ওদের মধ্যে একটা বান্ধবী আর কি, তো সে মানে ওখানে থাকতে থাকতে হঠাৎ করে ওর আচরণে কিছু পরিবর্তন আসে আর কি। আচরণগত পরিবর্তন বলতে যে মানে ও একটু চুপচাপ হয়ে যায়, সন্ধ্যার সময় একা একা ঘরের মধ্যে গেট লাগায়, হ্যাঁ কি মনে হচ্ছে যে সে পড়তেছে বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এরকম তো মানে মনে হচ্ছে যে কোনো একটা সে কোনো প্রার্থনা বা সামথিং করে আর কি, এরকম কিছু একটা। তো জিনিসগুলো সে করতে একদম ডাস্কে, মানে যখন নাকি আপনার সূর্য ডুবে যাচ্ছে গধূলির সময়টা, ঠিক মাগরিবের আগে দিয়ে। তো ওর সাথে ফ্রেন্ডরা এটা নিয়ে সন্দেহ করতো যে কি করে ও, ব্যাপারটা কি। তো ও একদিন ওর বন্ধুদেরকে বলে যে আমি প্ল্যান সেট করতে চাই, তোরা কে আমার সাথে করবি, মানে পার্টিসিপেট করবি, আমি প্ল্যান সেট করবো। তো ফ্রেন্ডরা অনেকেই এটাতে আপনার আগ্রহ প্রকাশ করে, আবার অনেকে করে না। তো যাই হোক, তো ওরা এরকম একদিন করে, প্ল্যান সেট করে। তো প্ল্যান সেট করার পরে যেটা হয়, যেটা অনেক মনে হয় সিলি, প্ল্যান সেটের ব্যাপারটাকে অনেকে সিলি মনে করে, আসলে জিনিসটা কাইন্ড অফ সিলি টাইপেরই মনে হয়। যে আউইজি বোর্ড নামে যে জিনিসটা নিয়ে ওরা করে কাজটা, তো ওই মেয়ের এই প্ল্যান সেট করার ধরনটা ছিল ডিফারেন্ট। সে মানে কিছু রিচুয়াল করে, যে রিচুয়ালগুলো আর কি ওই আউইজি বোর্ড টাইপের হয় না আর কি। তো যাই হোক, তো এরকম রুম অন্ধকার করে কিছু করে। তো করার পরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওরই মানে যে নাকি এটা মানে হোস্ট ছিল আর কি, ওরই মানে আপনার মানে একটু আচরণগত চেঞ্জ চলে আসছে, গলা ডিফারেন্ট, এবং সেই তখন বলা শুরু করে যে সে কেউ একজন তার উপর ভর করছে আর কি। আচ্ছা, তো বান্ধবীরা প্রথমে খুব ভয় পায়, এর মধ্যে থেকে একজন দুজন চলে যায় রুম থেকে। তো বাকিরা কথা বলার চেষ্টা করে, তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করে, সে উত্তর দেয়, এবং অনেকে দেখে অনেকের উত্তর মিলেও যাচ্ছে। আচ্ছা, তো এই পর্যায়ে যখন নাকি তারা জিনিসটা ভেঙে দেওয়ার চেষ্টা করে, ভয় পায় এবং বলে যে চলে যাও এই সেই, তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ঠিকই ওই জিনিসটা চলে যায় আর কি তার ভেতর থেকে। এবং যখন চলে যায় ও বেহুশ হয়ে যায় আর কি, লুটায় পড়ে। তো এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় ওর যে প্রসিজারটা ছিল, যেটা শুনেছি রাসেল ভাই, এটা সাধারণত ওই যে অনেকে জিন আনে তাদের কিন্তু এই ধরনের প্রসিজারের মধ্যে দিয়ে যায়, অনেক মিলে যায় আর কি ব্যাপারটা। তো যাই হোক, ও
বেহুশ হয়ে যায়। যাওয়ার পরে পরদিন থেকে ও বেশ অসুস্থ হয়ে যায় এবং অসুস্থটা মানে খুব বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সে উঠতে পারে না বিছানার থেকে, আচরণগত চেঞ্জ এন্ড মানে অসুস্থতা ব্যাপক ভয় পেয়ে বসে এবং 2-3 দিনের মাথায় মানে খুব খারাপ অবস্থা। তো ওরা বলে যে তোমার বাড়িতে যোগাযোগ করে আমরা বাড়িতে দিয়ে আসি তোমাকে, তুমি এখানে থাকতে পারতেছো না। তো বাড়ির অ্যাড্রেস লিখে দেয় কোনোভাবে। তো ওই 5-7 বছর আগে তখন ইন্টারনেট কমিউনিকেশন এত ভালো ছিল না। ওরা বাড়িতে যোগাযোগ করে যে এরকম অসুস্থ আছে, তার মা বা সামওয়ান বলে যে তার তো তেমন কেউ নাই, মানে একজনই মা বা মানে মাই আছে আর কেউ নাই আর কি এরকম। তোরা বলে যে এটাকে ওকে পৌঁছে দাও, তো ওদের ফ্রেন্ডদের মধ্যেই দায়িত্ব দেয় আর কি যে তোমরা যদি পারো ওকে পৌঁছে দাও। আচ্ছা। তো জিনিসটা যেটা হয় রাসেল ভাই, ওই দিন রাতের বেলা ওর এক ফ্রেন্ড ওই বাইরে যায় ওই বাসার থেকে, ওই একা ছিল ওর সাথে। তো এখন বাইরে যেতেই হবে, কিছু জরুরি জিনিস দরকার আর কি নিয়ে আসতে হবে। তো যখন বের হয় ওকে বাসায় রেখে যায়, বলে দেখে অনেক জ্বর, তো বলে যে তুমি থাকো আমি আসতেছি, আমি বেশিক্ষণ লাগবে না। আচ্ছা। তো বাইরে যায়, বাইরে যাওয়ার সময় ধরেন বাসার থেকে হেঁটে কিছু দূর গেছে। তো রাস্তাটার বর্ণনা এরকম ছিল যে ডান দিকে একটা গলি গেছে আর বাম দিকে একটা গলি টাইপেরই জিনিস, কিন্তু সেখান দিয়ে মানুষ ময়লা আবর্জনা ফেলে আর কি, পুরো বেশ লম্বা একটা জায়গা। তো যখন ওখান থেকে পার হচ্ছে তখন বলতেছে যে তখন রাত বাজে 9টা 10টা মানে 9টা থেকে 10টা এরকম সময় আর কি। তো যাচ্ছে, হঠাৎ করে সে দেখে যে যে জায়গাটা ময়লা ফেলা হয় সেই জায়গায় একটা কালো ছায়ার মতো কিছু একটা মানে বেশ উঁচু, ধরেন কুকুরের মতো হবে আকৃতি। তো দেখে সে মনে করেন যে একটু থমকায় যায় এটা, এবং দেখে সে যখন একটু থমকায় যায় পরে ভাবে ছায়াটা কিসের, ভেবে আবার একটু হাঁটে। তো এর মধ্যে দেখে যে ওই পাশ থেকে একটা মানুষ আসতেছে, মানুষটা একটা মহিলার মতো আর কি, মাথায় কাপড় দেওয়া বেশ। তো ও তখন ভাবে যে একটা মানুষ আসতেছে, ছায়াটা দেখে এতটা ভয় পায় না আর কি। তো সে হেঁটে যাওয়া শুরু করে মহিলাকে দেখে, মহিলার দিকেই। মহিলাটা যে কাছাকাছি যখন আসে সে দেখে যে মহিলার চেহারার জায়গায় কিছুই নেই, পুরো অন্ধকার। আচ্ছা। পুরো অন্ধকার, এবং তখন বুক ছেদ করে ওঠে এবং সে ওই জায়গাটা হেঁটে পার হয়ে যায় দাঁড়িয়ে না থেকে। পাশ থেকে যাওয়ার সময় জাস্ট একটা বাতাসের স্পর্শ পায় এবং সে কেঁপে ওঠে আর কি। আচ্ছা। তো সে হেঁটে যায় যে তার যে দোকানে যাওয়ার দরকার, সেখানে যে সে কাঁপছিল বেশ সামনে যে, তো সে তার যা যা দরকার সেগুলো কেনাকাটা করে সে ফেরত আসে। বাসায় যখন আসে তখনই তার মধ্যে একটা কেমন ফিলিংস হওয়া শুরু করে। বাসায় আসে, বাসায় এসে বাসাটা কিন্তু ঠিক ওই যে জায়গাটার কথা বলছি তার থেকে 2-3টা বাসা পরেই আর কি, 2-3টা বাড়ি পরেই। আচ্ছা আচ্ছা। তো সেখানে যায়, সেখানে যে বাসায় যখন ঢুকে, বাসায় যে ঢুকে যায় কোনো সারা শব্দ নেই। যে ওই রুমে যায়, যে দেখে যে ওই আপনার মেয়েটা পড়ে আছে, মানে তার যে বান্ধবী সে পড়ে আছে এবং মানে কোনো নড়াচড়া নাই, শব্দ নেই। আচ্ছা। তো ও যে তাড়াতাড়ি বান্ধবীর কাছে যায়, দেখে ডাকা হাত দিতে দেখে যে শরীরটা বেশ মানে আপনার ডিফারেন্ট, ঠান্ডা হয়ে আছে। তো যতটুকু পালস দেখার চেষ্টা করে, দেখে পালস সে পায় না। হ্যাঁ, নাকে হাত দেয়, দেখে মনে হয় সে বুঝতে পারে যে সে মারা গেছে বাইরে। আচ্ছা। তো তাড়াতাড়ি চেষ্টা করে আশেপাশে যাওয়ার এবং পাশের বাসার থেকে মানুষ ডাকার যেখানে মারা গেছে এরকম। তো ওই রাত্রেবেলায় গভীর রাতে ওদেরকে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যায়, দেখে যে সে মারা গেছে মেয়েটা। আচ্ছা। বান্ধবীটা মারা গেছে। তো এটা নিয়ে ওদের মধ্যে বেশ আলোচনা হয়, এটা কাকে বলবে যে এরকম অসুস্থ থেকে মারা গেল, তারপর বাসায় নিয়ে যাওয়ার। তো ঘুরে ফিরে ওকেই ওই দায়িত্ব দেয় আর কি যাওয়ার জন্য, যদিও সে মেয়ে মানুষ, সে তো ওইভাবে যেতে পারে না। ওরা একটা এরকম আপনার ট্রাকের মতো ভাড়া করে মেয়েটার লাশটা দিয়ে দেয় এবং ওকে সাথে যেত। তো বলে যে ও ওই একটা যে গাড়ি, লাশের গাড়ির মতো যে গাড়ি, সে ওখানে গাড়ির মধ্যে করেই যায় ওখানে ওই মেয়েদের বাসায়। তো বলছে যখন গেছে তখন যথারীতি যেগুলো মানুষের কাছে শোনে যে গাড়ি মনে হয় ভারী, এগুলো সে মনে করে যাচ্ছে এগুলো হতে পারে এটা কল্পনা বা সামথিং। তো ওই গাড়ি নিয়ে ওই বাড়িতে চলে যায়। তো মানে একদম মনে করেন যে ওরা যেখান থেকে আসছে জায়গাটা খুব একটা শহরে না, বেশ গ্রামের। আপনার বিদ্যুৎ খুব কম, সাপ্লাইজ কম, মানে ওরকম না শহরে, মানে একটা পুরো গ্রাম্য অবস্থা। এবং ওই অ্যাকচুয়ালি খরচও কিছু ছিল না, তার যে আপনার যে এই যে টোটাল যে খরচটা এটা তারাই কিন্তু মোটামুটি ম্যানেজ করছে বন্ধুরা। আচ্ছা। তো ওই বাসায় যখন যায়, বাসায় যে তার বাড়ি খুঁজে বের করে, তাদের বাসার মধ্যে যে সত্যি তার মাকেই পায় শুধু। তো মা তো অনেক কান্নাকাটি করে লাশটা নিয়ে আসে, কিন্তু যখন পৌঁছেছে তখন অলরেডি রাত হয়ে গেছে। ওরা খুব একটা মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি এটা নিয়ে, ওই মানুষ যে নিয়ে যাবে সে যেহেতু লোক বল নাই। তো মাটা কান্নাকাটি করতেছে। তো বান্ধবীটা দেখছে যে ওই অবস্থায় ওই গাড়ির সাথে ফেরার মতো অবস্থা তার নাই। তো গাড়িটাকে ছেড়ে দিয়ে সে ওখানে থেকে যায় রাতের বেলা। তো জিনিসটা হচ্ছে রাসেল ভাই, যখন রাতের বেলা ওই লাশটা নিয়ে ওই বাড়িতে আছে, তখন গভীর রাতে মনে হচ্ছে যে বাসার আশেপাশে যে কারা ঘুরঘুর করতেছে। আচ্ছা। মানে মনে হচ্ছে মানুষ, একদল মানুষ, শব্দ পাওয়া যাচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যে একদল মানুষ আছে আশেপাশে। তো ওর মা তো
ভয় পেয়ে যায় এবং মাটা মানে বেশ ভয় পায় এবং বান্ধবীটাও দেখে জানলা দিয়ে উকি দিয়ে দেখে কোথাও, কিন্তু কারো দেখা পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ আছে এখানে। এবং এরকম চলতেছে। কিছুক্ষণ পরে এক পর্যায়ে তাদের যে মেন সদর দরজা আর কি, যে বাসাটার ভেতরে তারা আছে, ওইটার কাছে গড় 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 শব্দ হচ্ছে কুকুরের মতো, জাস্ট লাইক একটা কুকুর যদি গড় গড় করতে থাকে এরকম। তো অনেক ভয় পেয়ে যায় তারা, যে মানে কি মানে ব্যাপারটা কি, এরকম কি হচ্ছে, একটা লাশ নিয়ে বসে আছে এবং ঘরের মধ্যে টেক কেয়ার করার কিছু নাই, এরকম অবস্থায় তখন ওর মা বলে আচ্ছা তুমি ভয় পেও না, আমি দেখতেছি, আমি সামনে যাই। তো তার মেয়ের লাশ গেছে সামনে। তো যখন ও মানে যায়, মাটা এখানে ও বান্ধবীর পাশে বসে আছে এবং তখনও তারা কিন্তু জাস্ট একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে, মানে এখন পর্যন্ত তাকে ওই যে গোসল করায় বা শেষকৃত্য যেটা করে সেটা কিন্তু করতে পারেনি তখনও। তো এই পর্যায়ে হঠাৎ করে ফিরে এসে দেখে যে মানে বসে দেখে বান্ধবীর হঠাৎ করে মাথার কাপড়টা সরানো এবং তার দিকে তাকায় আছে জ্যাপ জ্যাপ করে বান্ধবীটা। প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। চিৎকার করে এসে পরে ওর মা আসে, আবার দৌড় দিয়ে এসে দেখে যে মানে আর কি ওরকম আছে, চোখ তাকায় আছে, সামহাও চোখ কিভাবে খুলছে কি কোনোজ। তো যাই হোক, পরদিন সকালবেলা ওদের হুজুর নিয়ে আসে, মৌলানা নিয়ে আসে, যিনি আর কি সৎকার করবেন আর কি। তো তিনি ওই আসার পর দেখে লাশটা, দেখে বলে যে তো শেষকৃত্য করা লাগবে এবং মহিলাদেরকে নিয়ে আসে যারা গোসল গোসল করায়, কিন্তু বলে তার আগে একটা কথা বলি, আপনার মেয়ে এমন কিছু জিনিস করতো যেটা খুব মানে ফরবিডেন ছিল বা এটা মানে খুব খারাপ ছিল, যে নিষিদ্ধ কাজ, যেটা আর কি আপনার লাইক ব্ল্যাক ম্যাজিক টাইপের, কুফরি কালাম টাইপের যেটা করতো, এবং এটার কারণেই কিন্তু তার এই সর্বনাশগুলো হচ্ছে উল্টা পাল্টা ভাবে সে করে, এবং খুবই মানে বাজে একটা জিনিস। এবং তাকে ওই হুজুর বলে যে আপনাদের এখন কিছু করার নেই, যেটা হচ্ছে দোয়া করতে পারেন তার জন্য, সে যদি ঠিক মতো চলে যেয়ে থাকে তাহলে হয়তো সেটা সে ক্ষমা পাবে, আর যদি ঠিক মতো যাওয়ার পরে না পায় তাহলে সেটার বিচারক না হবে। তবে আপনাদের কিন্তু মানে আপনার মেয়ে যেগুলো করতো সেই জিনিসগুলো আপনাদের জ্বালাবে। পরদিন তার সৎকার করা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, ওই মেয়েটা যেটা ওর বান্ধবী যেটা ছিল, সে যখন ফিরে যায় সে বলে যে এরপর থেকে প্রায় ওই যে জায়গাটা দিয়ে রাস্তা দিয়ে পার হয়েছে বেশ কিছুদিন, মানে সে বলে হোস্টেলটা ছেড়ে দেয় সৎকারের পরে। হ্যাঁ, সৎকারের পরে ওই হোস্টেলটা পরে তারা ছেড়ে চলে যায় আর কি। হ্যাঁ, কিন্তু যে কয়দিন ছিল বলে ওই জায়গা দিয়ে হাঁটতে গেলে সে ছায়া এবং ওই মহিলাকে তারা দেখতোই এখানে। আচ্ছা, ওই যে কাপড় মাথার মধ্যে দেওয়া, মুখ চেহারা দেখা যায় না, সেটাকে সে দেখতো, এবং সে ওই বাসার ওই পাশ থেকে যাওয়াই বন্ধ করে দিয়েছিল পরে। এবং মানে একটা মানে খুবই একটা হরিফিক জায়গা, সে একটা বর্ণনা দিচ্ছে একটা রাস্তার, বাট বলতে যাচ্ছি না এটা। ওকে, ঠিক আছে, নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা পিকচার একটু আগেই আপলোড করলাম আপনাদের জন্য, যেই পিকচারটা আমাদের এখন যে স্টোরিটা, সেই স্টোরিটার পিকচার, এবং সেই স্টোরিটার সাথে আমরা পেয়েছি উই গট অল দিস পিকচার্স ফ্রম ফাহাদ। ফাহাদ যে ঘটনা লিখছেন সেটা তিনি যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, মাসুম ভাই, and all other listeners of Bhoot FM, wishing you all a very happy Eid Mubarak, এবং তিনি লিখেছেন যে hope you are well। অফার করলে বেশ কিছু ওয়ার্কার তা রিফিউজ করে and তাদেরকে একটা রুমে লক করে রাখা হয়েছিল until they sign and তারা এগ্রি না করে ততক্ষণ পর্যন্ত। and এরপর আর মানে এর জন্য লং প্রোটেস্ট হয়েছিল এবং ওল্ড এমপ্লয়িজরা প্যারানর্মাল জিনিসপত্র দেখতে পেত এবং অনেক কমপ্লেন করতো। 1999-এ এই মিল অ্যাবান্ডন ঘোষণা করা হয়। এই ছিল আমার কালেক্ট করা ঘটনা অ্যাবাউট মিল্টন উল মিল। ঘটনাটা যার থেকে কালেক্ট করেছি সে তার নিজের ড্যাডের উইটনেস অ্যান্ড তার কথা ট্রাস্টওয়ার্দি অ্যান্ড আমার কাছে মনে হয়েছে, লেগেছে আমার কাছে সেরকমই। অ্যান্ড লোকেশন কন্ডিশন বোঝানোর জন্য কিছু পিকচার্স দিলাম। স্টুডিওতে যে শেয়ার করা পসিবল না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ওয়ান্স অ্যাগেন ঈদ মোবারক টু অল। আল্লাহ হাফিজ। ফাহাদ, ঈদ মোবারক। এন্ড আপনাকে চমৎকার এই ঘটনাটি শেয়ার করার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা আবারও ছোট্ট একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আমরা আবারও অডিও ক্লিপে ফিরে যাবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ইউরোপে থাকে তারা সবাই জানে যে এখানকার হাইওয়ে পাশে ফর স্মোকিং এন্ড ইমার্জেন্সি টয়লেটের জন্য একটি প্লেস রাখা হয় যেখানে মানুষ সিগারেট ধূমপান করতে পারে অথবা টয়লেটে যেতে পারে। সো আমি এখন ঘটনায় যাই। ঘটনাটি আমার সাথে কয়েক মাস আগেই ঘটেছে। আমার জার্মানির রাজধানী বার্লিনে যাওয়ার জন্য ইমার্জেন্সি একটি কাজ পড়ে। তো আমি একটি বাসে রাত 10:30টার সময় বার্লিন যাওয়ার জন্য রওনা হই। আমার এখান থেকে কাসেল নামক একটি শহর আছে, সেখানে বাসটি প্রায় রাত 2টার সময় সেখানে গিয়ে থামে প্যাসেঞ্জার নেওয়ার জন্য। তখন সেখানে অলরেডি বাসের মধ্যে তখন সবাই ঘুমাচ্ছিল। তো কাসেল থেকে তত বেশি প্যাসেঞ্জার নেয়নি, কয়েকজন মানুষকে নেয়, আর বাসের সবগুলো সিটি প্রায় খালি ছিল বলতে গেলে। তো আমি তখন আমার সাথে বাসের মধ্যে একটা মেয়ে এসে বসে আমার পাশে, আমি জানলার সাথে ছিলাম। মেয়েটি আমার পাশে এসে বসে। মেয়েটি ড্রেস আপ ছিল অনেক আগের, আর মেয়েটিকে দেখে আমি অবাক হয়ে যেহেতু, কারণ মেয়েটার ড্রেস আপ ছিল অনেক আগের আর মেয়েটি পুরা ধুলো মাখা ছিল, লাইক অনেক দিন যদি কেউ গোসল না করে থাকে এরকম। দেন আমি তত কিছু মনে করিনি, জাস্ট কিছু মনে করলাম পুরো বাসের মধ্যে সিট খালি আছে, তো আমার সামনে এসে আমার সাথেই বসলো। একটু মনে মনে খুশি হয়েছিলাম বলতে গেলে। দেন পুরো বাসের পুরো বাকি রাস্তার মধ্যে উনি আমার সাথে একটা কথাও বলেনি। দেন রাত 3:30টার সময় একটি হাইওয়ের সামনে আমাদের বাসটা থামে ফর ব্রেক, স্মোক অথবা টয়লেটে যাওয়ার জন্য বাসে থামানো হয়। 10 মিনিটের ব্রেক দেয়। আমি তখন নামতে চাই। নামার সময় আমি মেয়েটাকে বলি যে আমি কি একটু নামবো, প্লিজ আমাকে একটু জায়গা দেন। তো মেয়েটা বলে আমিও নামবো এখন এখানে। দেন আমি বলি ওকে, আমি কিছু মনে করি না, আমিও নামি, মেয়েটাও নামে। আমি দেখি মেয়েটা নামে, নামার পর আমি টয়লেটে যাই। ফার্স্টে আগে টয়লেটে যাই। টয়লেট করে আমি যখন বের হই তখন আমি একটু অবাক হই যে মেয়েটা আমার টয়লেটের ডোরস থেকে 1-2 হাত সামনে মেয়েটা আমার জন্য অপেক্ষা, এরকমই লাগতেছে আমার জন্য মেয়েটা আমার জন্য অপেক্ষা করতেছে, সেখানে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম বাসের মধ্যে বাস থেকে হেল্পার ড্রাইভার নেমেছে, আর 2-3 জন নামছে, আর বাকি সবাই ঘুমাচ্ছে বাসের মধ্যে। দেন আমি মেয়েটাকে আমি কিছু না বলে সামনে চলে যেতে চাই। তখন মেয়েটা আমাকে পিছন থেকে বলে এক্সকিউজ মি, শুনেন। আমি জার্মান ভাষা বলে এক্সকিউজ মি, শুনেন একটু। আমি বলি ইয়েস বলেন। বলে আপনাকে আমার একটু মোটামুটি ভালো লাগছে, আপনি কোথা থেকে আসছেন, আমার সাথে একটু কথা বলে। আমি বলি আই এম ফ্রম বাংলাদেশ। দেন এইভাবে একটু কথাবার্তা বলতে বলতে মেয়েটাকে জিজ্ঞেস করে আপনার নাম কি। মেয়েটা আমাকে বলে ওনার নাম জোফিয়া, এরকম লাইক সামথিং। দেন একটু কথা বলতে বলতে আমি একটা সিগারেট ধরাতে যাই, আমি যেহেতু একজন স্মোকিং করার জন্য সিগারেট ধরাতে যাই। ঠিক তখনই মেয়েটা আমাকে বলে প্লিজ আমি সিগারেটটা ধরাই না, আমি সিগারেটটা পছন্দ করি না। তো আমি তখন মেয়েটাকে রেসপেক্ট দেখাতে আমি সিগারেটটা ধরাইনি। দেন মেয়েটা আমাকে বলে চলুন আমরা একটু হাতাহাতি করি। আমি তখন একটু অনুভব করি, কারণ এখন যেহেতু জার্মান পুরো ইউরোপে সামার সিজন চলছে, তো এখানে প্রচন্ড ভালোই গরম বলতে গেলে। সো আমি যখন বাস থেকে নামি তখন আমার কাছে ভালোই গরম লাগতেছিল, কিন্তু মেয়েটা আসার পরে আমার মাঝে কেমন একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল, জানি না কেন। তো আমি তত কিছু আর খেয়াল মনে করি না। আমি ভাবছি এটা একটা বন জঙ্গলের এলাকা, সামনে কোনো মানব বসতি নেই হাইওয়ের সামনে, সো লাগতে পারে রাত যেহেতু। আমি এটাকে কোনো কানে দিই না, আমি এটা কোনো কিছু মনে করি না। দেন মেয়েটা আমাকে বলে চলো আমরা একটু ওই দিকে যাই, একটু বাস থেকে একটু দূরে উনি নিয়ে যেতে চাচ্ছিল আমার সাথে কথা বলতে বলতে। আমি বলি না, বাসের মধ্যে বাস তো ছেড়ে দেবে একটু পরে। বলে না, ছাড়বে না, কারণ ওনারা দেখছে আমরা নেমেছি আর আমাদের ছাড়া ওনারা যাবে না, অ্যালাউন্স করবে আমাদের জন্য। আমি বলছি ওকে ঠিক আছে। কথা বলতে বলতে মেয়েটার কথাগুলো আমার প্রচন্ড ভালো লাগতেছিল। মেয়েটার কথাগুলো এক কথায় আমি মগ্ন হয়ে শুনতেছিলাম মেয়েটার কথা, আমিও কথা বলতেছিলাম। আমি বেশি সময় মেয়েটার কথাগুলো শুনছি। আমি আর এত ভালো লাগতেছিল মেয়েটার কথাগুলো আমার সাথে। আমি জানি না কি কথা বলতেছিলাম আমি, কিন্তু আমি জাস্ট মেয়েটার কথা শুনেই যাচ্ছিলাম। আর এরকম এক পর্যায়ে এরকম কয়েক মিনিট পরে আমি আচমকা আমি আমাকে পিছন থেকে কেউ ধরে, আচমকা পুরো চমকে উঠে আমি আর পিছন থেকে আমার যে কি হেল্পারটা আমাকে ধরছে, পিছন থেকে আমার কাঁধে ধরছে, ধরে বলে কি আর ইউ ক্রেজি। আমি বলি আমি কি করছি, মেয়েটা লোকটা হেল্পারটা আমাকে প্রায় গালাগালি শুরু করে দিয়েছে যে আপনি কি মরতে যাচ্ছেন এরকম। আমি বলি আমি কি করছি, বলে কেন আপনি হাইওয়ের সামনে যাচ্ছেন, আপনি কি মরতে চান। আমি বলি না, আমার সাথে তো আসছে, আমরা তো কথা বলতেছি। বলে কে আসছে আপনার সাথে। দেন আমি পিছনে ঘুরে, রাসেল ভাই বিশ্বাস করেন, পিছনে ঘুরে দেখি কেউ ওখানে ছিল
না, মানে আমার মানে পিছনে ঘুরে দেখি আমি যে মেয়েটা সোফিয়ার সাথে এসেছিলাম এখানে কথা বলতে বলতে, সোফি এখানে ছিল না, এখানে কেউ ছিল, নোবডি ওয়াজ দেয়ার, কেউ ওখানে ছিল। আর প্রচন্ড ভয় পেয়ে যায়, মানে তখন হেল্পার প্রচন্ড গালাগালি শুরু করে দিছে, উনার চিল্লাচিল্লিতে বাসের মধ্যে সবাই এক প্রকার জেগে গেছে, উনিকে সবাই মানে হাসতেছিল, মানে আমার নিজের মাঝে খারাপ লাগতেছিল এসব দেখে। অনেকে মানে কয়েকজন বললো পুলিশ কল করার জন্য, কারণ এইটা নাকি আমি সুইসাইড করার জন্য আসছি, এরকম একটা আমার মানে সুইসাইড করার জন্য আমার ইচ্ছা এরকমের জন্য। আমি বলি না, এভরিথিং ইজ ওকে। দেন আমি ওই যে হেল্পার ছিল, ড্রাইভার ছিল, সবাইকে বলি, কিন্তু তারা কোনোভাবে আমাকে বিশ্বাস করে না। দেন আমি সেই বাসের মধ্যে করি, বার্লিন শহরে যাই। দেন আমি তাদের কাছে দেখতে চাই যে আমাকে ভিডিও ফুটেজটা দেখার সিসি ক্যামেরা থেকে। দেন ওনারা আমাকে দেখায়, আসলে আচমকা সত্য একটা ঘটনা যে আমি মানে বিলিভ করুন, আমি সিসি ক্যামেরা স্পষ্ট দেখতে পাই আমার সাথে, মানে কাসেল থেকে যে কয়জন উঠেছে সেখানে সেই মেয়েটি ছিল না। ইভেন আমার সাথে যে মেয়েটা বসেছিল আমার সাথে ভিডিওতে দেখা গেছে সেখানে কেউ ছিল না আমার সাথে। দ্যাটস মিন আমি সম্পূর্ণ একা ছিলাম সিটটার মধ্যে, আমি 2 সিটের মধ্যে, আমার সাথে কেউ বসে নাই। ইভেন আমি যখন বাস থেকে নামি ওই ব্রেক নেওয়ার জন্য, মানে ব্রেকের সময় যখন নামি, তখন সেখানে কেউ ছিল না, মানে আমার সাথে কেউ নামে নাই। আমি নিজেও জানি না আমি কেন, আমার সাথে কে ছিল অথবা কেনই বা এই মেয়েটি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতেছিল। দেন আমি বার্লিন থেকে আমার কাজ শেষ করে বার্লিন থেকে আমি আমার শহরে আসি, ফ্রাঙ্কফুর্টে আসার পরে একজন পাকিস্তানি ইমামের কাছে যাই। তিনি ইমাম আমাকে ফু দিয়ে দেয়, বলে এটা তোমার এটা যা হয়েছে ভুলে যাও, এটা জার্মানি, এখানে অনেক কিছু থাকতে পারে আছে, তো এটা ভুলে যাওয়াই ভালো। কিন্তু আসলে আমার কাছে এখনো মানে আমি ভুলতে পারিনি, এটা আমার লাইফে একটা মেমোরেবল একটা স্টোরি হয়ে থাকবে সারা জীবন, যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি নিজেও জানি না কেন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, কেনই বা মেয়েটা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। কারণ হাইওয়ের মধ্যে যদি আমি আরেকটু পা বাড়াতাম আমার নিশ্চিত মৃত্যু ছিল। আমি নিজেও জানি না, আমার কাছে কোনো অ্যান্সার নেই। আপনাদের কাছে কোনো অ্যান্সার জানা থাকলে প্লিজ আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Bhoot FM, the night comes alive with Grameenphone. That's right. The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাস্তাল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং এখন তো মোটামুটি রাস্তায় আমি কোনো মানুষজন দেখতেই পাচ্ছি না। একটা গাড়ি অবশ্য দেখতে পাচ্ছি, গাড়িটা থেমে আছে আমাদের স্টুডিওর নিচে, 2-1টা গাড়ি যাচ্ছে। এটা ভালো সাইন। অনেকে হয়তো ঢাকার বাইরে থেকে এসে পৌঁছেছেন। ইদানিং যারা আসছেন তারা অনেকেই বলছেন যে খুব অদ্ভুত সময়ে বাসগুলো এসে ঢাকায় নামিয়ে দিচ্ছে, বিকজ অনেক জোরে চলে বাসগুলো এবং খুব অস্বাভাবিক মানে ভাবেই খুব আনএক্সপেক্টেড একটা সময়ে এসে ঢাকায় পৌঁছাচ্ছেন সবাই। তো আমি যাই হোক, আমি ছবিগুলো পোস্ট করেছি এবং অলরেডি আমি দেখছি যে আপনারা অনেকেই সেটা দেখেও ফেলেছেন এবং আমাদের সঙ্গে অনেকেই দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছেন এখানে যে এখানে মানে অনেকে মিউজিক চেঞ্জ করার কথা বলছেন। ওকে, একটা ব্যাপার হচ্ছে কি যে মিউজিক এমন একটা জিনিস যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কয়েকবার আপনাদের কথা শুনে কিন্তু কয়েকবার চেঞ্জ করেছি, বাট আপনারা আবার মানে একটা পোর্শন সবসময় বলেন আবার যে সেই পুরনো মিউজিক ফিরিয়ে নিয়ে আসে, তখন আপনারা আবার সেটা বলেছেন। এটা হচ্ছে মুশকিল। আপনারা ঠিক যতজন বলেন যে গ্রামের ঘটনা শুনবেন, ঠিক ততজনই বলেন শহরের ঘটনা শুনবেন। বিপদটা এখানে। আপনারা ঠিক যতজন বলেন যে মানে এটা হচ্ছে যে আগের স্টোরি ভালো ছিল, ঠিক ততজনই বলেন যে এখনকার স্টোরিগুলো বেশি ভালো হয়। মুশকিলটা এখানে। এই ব্যাপারটা থাকবেই এবং এই ব্যাপারটা মাথায় রেখে আমরা সবসময় চলি। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে হ্যাঁ, এই মিউজিকই থাকবে, এই মিউজিকের সাথে নতুনত্ব আনার তো কিছু প্ল্যান আমাদের রয়েছেই, সেই সাথে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেটা একটু মেনে নিতে হবে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মোহাম্মদ শিশির লিখেছেন নাইস স্টোরি, মিরন খান আমাদের লিখেছেন ফুল সাউন্ড দিয়ে ফুটেজ শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন তিনি। রিয়াদ হাসান আমাদের সাথে আছেন, উইচের একটা ছবি দিয়েছেন তিনি। মোহাম্মদ শিশির লিখেছেন নাইস স্টোরি। রাজ্যহীন রবিন রাজ লিখেছেন অসম স্টোরি। আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদের শিখা মুন লিখেছেন আশা করি খুব ভয়ের হবে।
এছাড়া আমাদেরকে নুসরাত জাহান এখানে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন আবু হেনা হবিগঞ্জ থেকে, খুব ভয় লাগছে। আমাদের সাথে লিখেছেন নিশির অনন্যা জেবা, এবং খুব ভালো লাগছে তার কাছে। এমডি সাইফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং সবাইকে ঈদ মুবারক জানিয়েছেন। এমডি সুপার বয় আবিদ আমাদের সঙ্গে আছেন এবং তিনি সিলেট থেকে আছেন। এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন সায়েন্টিস্ট নাবিল। কেউ নিজেকে সায়েন্টিস্ট বলছেন, কেউ নিজেকে সুপার বয় বলছেন, ভালোই। সুজন খান আছেন আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আর রনি সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা নেক্সট স্টোরিতে যাই। এটা একটা ইমেল, সেই ইমেলটা আমরা পড়বো এবং এই ইমেলটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। হ্যালো, আগের কাউন্টারে আমি ছাড়া আর কেউ যেত না আর থাকতো না। আমি সেই বন্ধ ঘরে যে জেমির সাথে কথা বলতাম। আর আমাদের সেদিন খুব জ্বর হয়, আমি ছুটি নিয়ে বাসায় চলে আসি এবং বাসায় চলে এসে ভাবলাম যে এটা কি হলো। তখন মনে পড়লো জেমির সাথে তোলা ছবির কথা, মোবাইলে দেখতে যাব, আর অমনি দেখলাম মোবাইল হ্যাক করেছে আর কেমন যেন রিসেট দেখাচ্ছে। আমি জানি না আমার সাথে কিভাবে এটা হলো, আজও আমি এর কোনো উত্তর পাইনি। রাসেল ভাই, এর পর থেকে আমি জেমিকে দেখিনি কখনো। আজও আমি এই রেস্টুরেন্টে আছি এবং আমি এখন মেইন ম্যানেজার হিসেবে আছি এখানে। আজও আমার জীবনের এই ঘটনাটি ভাবায়। এখন আমার মনে প্রশ্ন জাগে, আমি কার সাথে 2 বছর যাবত বন্ধ কাউন্টার রুমে গিয়ে কথা বলতাম, আমি কার সাথে ঘুরে বেরিয়েছিলাম। যদি এগুলো ভুল হতো তাহলে জেমি কিভাবে তার বাড়ি দেখালো আমাকে, আর আমিও চিনতে পেরে গিয়েছিলাম কিভাবে জেমির ছবি তার বাড়ির দেয়ালে টাঙানো দেখে আমি চিনতে পারলাম যে এটাই আমার দেখা সেই জেমি, সেই লোক। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। এই তো সময় ফিরে স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার ভূত এফএম। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ঘটনা শুনলেন, আমাদেরকে টেক্সট করলেন, ইনবক্স করলেন, আমাদেরকে কমেন্ট করলেন, আমাদের পোস্ট শেয়ার করলেন, লাইক দিলেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং আপনারা যারা ঢাকায় এসে পৌঁছেছেন অলরেডি, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং আপনারা যারা এখন ঢাকাতে এসে পৌঁছান, কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। নিরাপদ হোক আপনাদের ভ্রমণ এবং আপনারা নিশ্চয়ই অনেক চমৎকার ঈদ কাটিয়ে এখন ফিরে আসছেন। আমি জানিয়ে দিই আমাদেরকে কিভাবে আপনারা ইমেইলের মাধ্যমে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনারা ইমেইল করতে চান, ঘটনা পাঠাতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের ইমেইল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhwtfm@radioforj.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের প্রথম অতিথি এখনো আছেন এবং তিনি একটা জিনিস শেয়ার করার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার নামটা প্লিজ আপনি আরো একবার বলবেন, তারপরে আপনার সাথে কথা বলবো। আমি তিহান। আচ্ছা তিহান, আপনি বলছিলেন যে আপনার সঙ্গে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটে এবং আপনি অনেক প্রবলেমে আছেন, সেই প্রবলেমগুলো হবার মেইন কারণ হচ্ছে আপনি মনে করেন যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এবং এই ব্ল্যাক ম্যাজিকটা আপনার পরিবারের কেউই করেছে। এই ব্যাপারটা আপনি কিভাবে জানলেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? আসলে পরিবার না, মানে পরিচিত কেউ। আচ্ছা, হ্যাঁ,
এটা আসলে দেখেন আমার মানে এটা নর্মাল যেই আচরণ থাকে এটা একটা পরিবর্তন আসে, তারপর একটা ব্যাকগ্রাউন্ডের একটা পরিবর্তন আসে, তারপর এই যেই নর্মাল যেগুলো আমার সাথে হইতে থাকে আসলে এগুলো আস্তে আস্তে ডিফারেন্ট হতে থাকে। যেমন লাইক আমি সাপোজ একটা কাজ আমি রেগুলার করতেছি, ওটা আজকে হলো না, এটা আসলে রেগুলার হচ্ছে এখন। আচ্ছা, এগুলো আর কি এইসব। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনাকে কে বললো? আমি সেটা বললাম, মানে কেমন করে, মানে কিভাবে বুঝতে পারলেন যে আপনার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? আসলে এই পরিবর্তনগুলো আমার ফ্যামিলির কাছে একটু ডিফারেন্ট মনে হয়, যে কেন হঠাৎ আমার এত চেঞ্জ কেন। তো লাস্ট একটা হোপ হিসাবে আমরা হুজুরের কাছে যাই। তো ফার্স্টে এটা আসলে আমার খালা চিটাগাংয়ে থাকে, উনি বলে যে তুমি আমার আম্মুর সাথে শেয়ার করে যে ওকে আমরা এটা হুজুরের কাছে এটা শুনছি যে ওর এরকম ওর একটা জায়গায় ওর নামে 7টা মানে ভূত আছে, তাবিজ ভূত আছে, তুমি গিয়ে এটা না হলে চেক করো বা দেখো ঢাকার কোনো ইয়াতে। তো এটা জাস্ট পাওয়া গেছিল। তারপরে জি আইডেন্টিফাই করার জন্য আমরা 10 নম্বরের একটা হুজুরের কাছে যাই, মিরপুর 10 নম্বর। তো ওইখানে উনি ঠিক আমি যেভাবে শুনেছিলাম জাস্ট এভাবেই ওগুলা তোলা হয়, মানে কোনো না কোনো একটা ওয়েতে ওগুলা তোলা হয়, এই আর কি। এখন আপনি ভালো আছেন? জি আল্লাহর রহমতে ভালো আছি। এবং আপনাকে হুজুরি নিষেধ করেছেন যে সেই লোকটি পরিচিত হলেও আপনি একটা কথা বলছিলেন যে যখন তিনি মানে অনেক কিছু করছিলেন সেই মুহূর্তে যার কথা মনে হবে সেই করেছে। তো এই ব্যাপারটা আমার জানা ছিল না। অনেকে মানে যখন দেখছিলেন যে কে এটা করেছে তখন কি করেছিল আপনাকে ওই সময়? জাস্ট এমনি উনি দোয়া দরুদ পড়ছিল এবং বলছিলেন যে ওই সময় আপনার যা মনে হবে তিনিই করেছেন। আচ্ছা, তার মানে এটা একটা ওয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এবং আশা করছি আপনি আপনার সংকট কাটিয়ে উঠবেন এবং ভালো থাকবেন আপনি। আমাদেরও বিদায় নিতে হবে, কথা হবে আবারও আগামী সপ্তাহে, এবং সেই পর্যন্ত আপনাদের দারুণ দারুণ সব ইমেইল অর্থাৎ ঘটনার অপেক্ষায় থাকলাম। আমাদের অ্যাড্রেসটা আরো একবার মনে করে দিই, bhutasm@radiofurti.fm আমাদের অ্যাড্রেস। কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আরো একবার সবাইকে ঈদ মোবারক। আপনাদের জীবনের প্রতিটি দিন হোক ঈদের মতোই সুন্দর। আজকের মতো এখানেই, টাটা। Bhoot FM, the night comes alive with Graminphone. Exclusively on FusionBD.com.